আমাদের প্রিয় বিধায়ক আপনাদের সকলের পরিচিত শামসুল হক সাহেব তিনি অকালে হৃদরোগে তিনি প্রয়াত হয়েছেন। সে কারণে ভারতের নির্বাচন কমিশন এখানে এই শূন্য আসন পূরণ করার জন্য এই উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমরা এই আসনে লড়াইয়ের জন্য আমাদের যুব নেতা সোনামুড়া মহকুমার সমস্ত অংশের অতি পরিচিত এবং প্রয়াত বিধায়ক শামসুল হকের সুযোগ্য সন্তান মিজান হোসেনকে আমরা এখানে প্রার্থী আমরা করেছি। আপনারা যারা সচেতন নির্বাচক মণ্ডলী এবং এই ত্রিপুরাজ্যের রাজনীতি অর্থনীতি সামগ্রিক ঘটনাবলীর যারা প্রতিদিনের সাক্ষী হিসাব নিকাশ করেন, আপনারা সকলে নিশ্চয় জানেন যে আগামী 5 তারিখ এই বক্সনগর সহ এই সোনামুড়ার এই আরেকটা কেন্দ্র ধনপুর, সেটাও সেখানকার বিজয়ী প্রার্থী তিনি শপথ গ্রহণ করেননি, তাই সে আসনটা শূন্য হয়েছিল, তারও ভোট হচ্ছে। এই দুটি বিধানসভা কেন্দ্রের অর্থাৎ এই নির্বাচনের ফলাফলে ত্রিপুরাজ্যে নতুন করে সরকার গঠন করার কোনো প্রশ্ন নেই। বর্তমান যারা শাসক দল তারা এখন তাদের যে আসন আছে আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা সরকার গঠন করেছেন এবং আগামী 5 বছর 6 মাস চলে গেছে, আরো 4.5 বছর তারা সরকারে থাকবেন। কিন্তু বন্ধুগণ, তারপরও এই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের অনেক রাজনৈতিক গুরুত্ব আছে। এই রাজনৈতিক গুরুত্ব এই কারণে, গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা একটু বিশ্লেষণ করি বা ত্রিপুরাজ্যের মানুষ এটা জানেন যে ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দল আইপিএফটি ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ 60% মানুষ তাদের পক্ষে ভোট দেননি। ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ চেয়েছিলেন গত 5 বছর বা তার আগে 2018 নির্বাচনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা সরকারে বসেছিলেন সেই 5 বছর তাদের প্রতিশ্রুতির যে পাতা একটা তো ওরা খুলে দেখেননি, উল্টিয়ে দেখেননি, প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করেননি। এই ত্রিপুরাজ্যের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী, এহেন কোন অংশের মানুষ বাদ নেই গত 5টা বছর তাদের প্রতারণার শুধু তারা শিকার হননি। গত 5টা বছর নানাভাবে এই ত্রিপুরাজ্যের মানুষের যে অধিকার এই বিজেপি আইপিএফটি জোট সরকার কেড়ে নিয়েছিল। আইনের শাসন বলতে ত্রিপুরাজ্যে কিছু ছিল না। এই ত্রিপুরাজ্যের বেকার যুবকদের সাথে চূড়ান্ত হঠকারিতা হয়েছে। এই রাজ্যের মধ্যে গ্রামীণ যারা ক্ষেতমজুর, দিনমজুর বা সাধারণ মানুষ, আমাদের দেশের আইন মোতাবেক যাদের 100 দিন কাজ করার অধিকার, সে অধিকার কেড়ে নিয়েছে। তার চেয়ে বড় কথা হলো একটা
স্বাধীন দেশ মানে তার একটা সংবিধান আছে। সেই সংবিধান দেশের মানুষকে শুধু খাওয়া পরার, বেঁচে থাকার, কাজ করার সে অধিকার দেয় না, সে দেশের মানুষকে শোক দুঃখের, আনন্দের, ভালোবাসার, ধর্ম পালনের স্বাধীনভাবে সে অধিকার দেয়। স্বাধীন নাগরিক হিসাবে দেশের মানুষ তারা তাদের ক্ষোভের কথা বলতে পারবেন, দুঃখের কথা বলতে পারবেন, না পাওয়ার কথা বলতে পারবেন, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী আনন্দ ফুর্তি করতে পারবেন। কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষের আরো অন্যান্য রাজ্য সহ যেখানে যেখানে এই ভারতীয় জনতা পার্টি তারা সরকার চালাচ্ছেন, সেই সমস্ত রাজ্য সহ এই ত্রিপুরা রাজ্যে গত 5টি বছরে আমাদের সে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 5 বছর অন্তর অন্তর আমাদের দেশে সাংবিধানিক নানা সংস্থার ভোট হয়। শুধু বিধানসভা না, বিধানসভা, লোকসভা, গ্রাম সভা, এই গ্রাম পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি, তার সাথে আরো নানা ধরনের নির্বাচনী সংস্থা, কোথাও পার্টিগত হিসাবে, কোথাও দল বা সেরকম কোন সংস্থা হিসাবে ভোট হয়। আমাদের সংবিধান স্বাধীনভাবে যার যেখানে পছন্দ সেই পছন্দের জায়গায় ভোট দেওয়ার, পছন্দের দলের পক্ষে, পছন্দের কোন গোষ্ঠীর পক্ষে কথা বলার, তার পক্ষে ভোট চাওয়ার, এবং অপছন্দ হলেও যে সরকারের নীতি এটা কৃষকের স্বার্থে, গরিবের স্বার্থে, যুবকের স্বার্থে, এ নীতি সহায়ক না, তার প্রতিবাদ করারও। কিন্তু গত 5টি বছর শুধু আমাদের কাজের অধিকার, আমাদের কোন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, তা থেকে শুধু বঞ্চিত করা হয়নি। এ রাজ্যের মানুষ তার ক্ষোভের কথা, তার দুঃখের কথা বলার সে অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এই ত্রিপুরা রাজ্যে শাসক দল ছাড়া অন্য কোন দলের হয়ে কোন জায়গাতে অফিস করতে পারবে না, মিছিল করতে পারবে না, কর্মসূচি নিতে পারবে না, ভোট চাইতে পারবে না, ভোট দিতে পারবে না। এই অবস্থা করে রেখেছিল এই বক্সনগর বিধানসভা কেন্দ্র, সোনামুড়া মহকুমা। তা থেকে বাদ যায়নি 2019-এর লোকসভা, তারপরে যে পঞ্চায়েত নির্বাচন হলো, তারপর নগর সংস্থা নির্বাচন হলো, সবগুলোকে প্রহসনে পরিণত করে, জবরদস্তি করে শাসক দল দখল করে নিয়েছে। এডিসিতে সেখানে 5 বছর অন্তর এডিসির ভোট হবে। 5 বছর শেষ হলো, সে এডিসির ভোট হয় না। হাইকোর্টে মোকদ্দমা করে হাইকোর্টের নির্দেশে সেখানে ভোট করতে হয়েছে। এডিসির ভোট তো হলো, ভিলেজ কমিটির 5 বছর মেয়াদ শেষ হয়েছে, আজকে 2.5 বছর হয়ে গেল, কোন নামগন্ধ নেই। যে রাজ্য সরকার কেন নির্বাচন হচ্ছে না, কেন এডিসি এলাকার মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কেন এডিসিতে তাদের কোন প্রতিনিধি এডিসি এলাকার উন্নয়নে তাদের অংশগ্রহণ করার থাকবে না, তার জানার সুযোগ সেখানে নেই। এইভাবে গত 5টা বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা একনায়তান্ত্রিক ব্যবস্থা
তার সাথে সন্ত্রাস, মানুষের অধিকার কেড়ে নেওয়া, সংবিধানকে অচল করে রাখা, এইভাবে এই ত্রিপুরা রাজ্যটাকে যে সম্পূর্ণভাবে যা আমাদের নাগরিকদের অধিকার থেকে সেখানে বঞ্চিত করেছে, তারই প্রতিফলন পড়েছে গত বিধানসভা নির্বাচনে। ত্রিপুরা রাজ্যের মানুষ এই দলকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে এই রাজ্যে নতুন একটা সরকার গঠন করতে চেয়েছিলেন, বিকল্প একটা সরকার করতে চেয়েছিলেন। কিন্তু বিরোধী দলের ভোটগুলো ভাগ হওয়ার কারণে সেখানে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে কোন রকমে ভারতীয় জনতা পার্টি আজকে সরকারে। এই রাজ্যের মানুষ দ্বিতীয়বার ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই সরকার গঠন হওয়ার পর আশা করেছিলেন নির্বাচনের ফলাফলকে অনুসরণ করে রাজ্যের মানুষ যে বার্তা দিতে চেয়েছিলেন, গত 5টি বছরের এই প্রতারণা, গণতন্ত্রহীনতা, আইন শৃঙ্খলা ভেঙে পড়া, এ রাজ্যের বেকার যুবকদের নানা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে সম্পূর্ণ বঞ্চিত করা, রাজ্যে আজকে যেরকম ভাবে আইন শৃঙ্খলা বিনষ্ট হয়েছে, রাজ্যের যুব সম্প্রদায়কে নেশার সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকে ভারত সরকারের তাদের বার্ষিক প্রতিবেদনেও এটা স্থান পেয়েছে। অপরাধের তালিকায় এই ছোট্ট ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের বড় বড় রাজ্যগুলোকে পেছনে ফেলে আমরা 5ম স্থান দখল করেছি। আর তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ধ্বংসাত্মক, সবচেয়ে বেশি মারাত্মক হলো যে নেশাদ্রব্যের ব্যবহার, নেশা পাচার, নেশাগ্রস্ত হয়ে যুবকদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। এই ক্ষেত্রেতে এই ত্রিপুরা রাজ্য সারা দেশের মধ্যে সেখানে প্রথম। তো এই জায়গায় দাঁড়িয়ে সংখ্যালঘিষ্ঠ ভোট পেলেও তারা সরকার গঠন করেছেন। মানুষ আশা করেছিলেন যে না, সরকার বোধহয় তাদের সম্বিত ফিরবে, তাদের চরিত্র পাল্টাবে, জনগণের প্রতি দেহ তাদের প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করবে। ওই পোস্টারে, ফ্লেক্সে নানাভাবে জনগণের পয়সা খরচ করে যে ভালো ভালো কথা বলেন, সত্যিকারেই সে কাজগুলার করার চেষ্টা করবেন। পঞ্চায়েতগুলোতে, ব্লকগুলোতে যত সামান্য যে কাজকর্ম হয়, যাদের হাতে জব কার্ড, সেই জব কার্ড মালিক যারা, তারা কাজ করার সুযোগ পায় না। কাজ করলেও সম্পূর্ণ মজুরি পায় না। সরকার আবার সচেষ্ট হবেন, ব্লকের মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে সে কাজগুলো আসবে গ্রামে, সেখানে স্থায়ী সম্পদ গড়ে উঠবে। গ্রামের সেচ, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো মেরামত হবে। বামফ্রন্ট সরকার যে পরিকাঠামো তৈরি করে দিয়ে গিয়েছিল, রাস্তা ঘাট, বিদ্যুৎ, সেচ, বলোয়ারে, স্কুল, এগুলো ঠিকঠাক ভাবে চলবে। বন্ধুগণ, বেলোয়ার চরের মানুষদের কাছে আমি বিনীতভাবে প্রশ্ন রাখছি, আমরা সিপিএম এর তরফ থেকে বলছি বলে নয়, আপনি বুকে হাত দিয়ে একটু নিবিড়ভাবে আপনার নিজের গ্রামের দিকে চোখ বুলিয়ে দেখুন।
যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যে পরিকাঠামোগুলো তৈরি হয়েছিল, গ্রামের রাস্তা, জমিতে সেচের ব্যবস্থা, পানীয় জলের লাইন, বিদ্যুৎ, বামফ্রন্ট সরকারের সময়তে প্রত্যেক পাড়ায় পাড়ায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি গড়ে উঠেছিল, স্কুল তৈরি করা হয়েছিল, এগুলোর মেরামতি হচ্ছে কিনা, রাস্তা দিয়ে ঠিকভাবে আপনি গাড়িতে করে, সাইকেলে করে, অটোতে করে চলতে পারেন কিনা, আমাদের রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের জীবন জীবিকা কৃষির উপরে, কৃষি নির্ভর অর্থনীতি, সেই কৃষকদের ফসল করার জন্য সেচের জল চাই, সেই জল পান কিনা, লিফট ইরিগেশন হোক বা ডিপ টিউবওয়েল, এগুলো একবার নষ্ট হলে, একবার ওই মোটরের তার ছিঁড়ে গেলে এটা লাগে কিনা, এগুলো দেখভাল করার লোকজন আসে কিনা, আপনার শিশুরা, ছেলে মেয়েরা যে বালোয়ারিতে যায়, যে স্কুলে যায়, তাদের সুন্দরভাবে পরিষ্কার জায়গা রাখা দরকার। এসবের মেরামত হয় কিনা? কিচ্ছু হয় না। আপনার গ্রামের মানুষ 100 দিন কাজ পাওয়ার কথা, এটা পান কিনা? এবং যৎসামান্য কাজ পেলেও সেই সপ্তাহের মধ্যে আপনার মজুরি পান কিনা? এবং যে পরিমাণ মজুরি পাওয়ার কথা সেই পরিমাণ মজুরি পান কিনা? গত 5 বছর আগে, 18 নির্বাচনের আগে বলা হয়েছিল, যদি ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠক, প্রথম সিদ্ধান্ত হবে 2000 টাকা ভাতা। ভালো কথা। বামফ্রন্ট সরকারের সময়তে 4,35,000 এ রাজ্যের মানুষ তারা ভাতা পেতেন, বিভিন্ন রকমের 30-32 ধরনের ভাতা। জোট সরকার, বিজেপি সরকার 58 মাসে এসে, যেখানে প্রথম মাসে এই ভাতা 2000 টাকা হওয়ার কথা, 58 মাসে এসে সিদ্ধান্ত গ্রহণ করলো নির্বাচনের ঠিক আগে 2000 টাকা ভাতা হবে। কিন্তু এর মধ্যে এতদিনে 4,35,000 যারা ভাতা প্রাপক, তাদের মধ্যে 2.25 লক্ষ ভাতা প্রাপকের ভাতা নাই। কেন তাদের ভাতা কাটা গেল? তাদের নাম কে খেয়ে ফেললো? সে টাকা কোথায় গেল তার জবাব নাই। গত 5 বছরে বহু বৃদ্ধ বৃদ্ধা, তাদের 60 বছর পূর্তি হয়েছে, গত 5 বছরে এরকম নানা ধরনের যারা ভাতা নানা স্কিমে পান, এরকম বহু যোগ্য ব্যক্তি তৈরি হয়েছে। কেন নতুন করে একজনকেও এই ভাতার মঞ্জুরি দেওয়া হলো না? 2000 টাকা ভাতা দেওয়া হলো বটে, কিন্তু 2.25 লক্ষ মানুষের ভাতা কেটে নিল। আর এখন এই ভাতা যারা পান, আমরা পত্রিকা ছবি দেখি, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি, বৃদ্ধ বৃদ্ধেরা ভাতা না পেয়ে কেউ কেউ ব্লকে ধর্ণা দিচ্ছেন, কেউ কোথাও কোথাও রাস্তা রুকু করছেন, 3 মাস 4 মাস 5 মাস ধরে ভাতা নাই। কাজেই তারই প্রতিবাদে গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দেননি, 40% মাত্র ভোট দিয়েছে। যাই হোক, তারপরে সরকার তারা করেছেন। গত 5.5-6 মাস ধরে তাদের সরকার চলছে। মানুষের এই রায় থেকে বিন্দু মাত্র তারা শিক্ষা নেয়নি। পঞ্চায়েতে কাজ নেই, কারণ বৈতরণী পার হয়ে গেছে, সরকারে বসে গেছেন তারা।
পঞ্চায়েতে কাজ নেই, যত সামান্য ছিটে ফোটা যে কাজ আসে মুষ্টিমেয় কয়েকজন হুমরা চুমরা যারা কাজের গোড়াতে যায় না, তাদের নামে ৮০, ৮৫, ৯০, ১০০ দিন। আর প্রকৃত গরিব মানুষ, এদের জব কার্ড শূন্য, তাদের নামে টাকা জমা পড়ে না। ঠিক তেমনি কৃষকদের হাল। এই যে গত জুলাই মাসে বাজেট হলো, এই বাজেটে নানা কথা শোনানো হলো। কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, ৩ গুণ করা হবে, সবার বিকাশ ঘটানো হবে। আপনার সোনামুড়ার মানুষ, এই ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি বর্ধিষ্ণু পরিশ্রমী কৃষক। এই সোনামুড়া মহকুমাতে আপনারা আউশ যেমন ফলান, তেমনি আমন ফলান, তেমনি সবজি করান। আর এই ফসল করতে হলে পরে সার চাই, ওষুধ চাই, বীজ চাই, সময় মতো চাই। আপনাদের বেলোয়ারচর বাজারের এখানকার বিএলডব্লিউ সেন্টারে গিয়ে আপনারা যারা কৃষক পান কিনা বলুন, গত 5টা বছর পেয়েছেন কিনা? কোথায় কৃষকদের জন্য সেই সুবিধা? কিছুই সেখানে হয়নি। 2018 আগে এবং 23-এও বলা হয়েছে লক্ষ লক্ষ চাকরি ব্যবস্থা করা হবে। গত 5টা বছরে আপনাদের বেলোয়ারচরে 5টা চাকরি হয়েছে কিনা? বরঞ্চ এখানে বামপন্থী ফ্রন্ট সরকার সময়তে যারা চাকরি পেয়ে 60 বছর হয়ে যারা পেনশন পেয়েছেন, ওই পেনশন প্রাপ্তদের জায়গায় নতুন তার সম্বিত ফেরানোর জন্য যদি সরকার পালিত হচ্ছে না। কাজেই বন্ধুরা,